সীমান্তে পিঠ দেখাবেন না, অর্পিত দায়িত্ব পালন করুন, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনাথ সিংয়ের বক্তব্য কোনোভাবেই সৎ প্রতিবেশীর পরিচয় নয়। মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ, বলেছে ধর্ম উপদেষ্টা। তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার। অবরোধে শাহবাগে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তলাবিহীন ঋণের খেলাপি দেশ থেকে বেরিয়ে আসবে কিভাবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সীমান্তে পিঠ দেখাবেন না, অর্পিত দায়িত্ব পালন করুন, বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। তিনি এ সময় বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে নিজের দায়িত্ব পালন করার আহ্বান জানান। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। শনিবার সকালে বিজিবির সদর দপ্তর রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্দেশনা দেন। লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ এবং দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। তিনি বলেন, বিজিবিকে আইন অনুযায়ী কাজ করতে হবে। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজিবির সব রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে রাজনাথ সিংয়ের বক্তব্য কোনোভাবেই সৎ প্রতিবেশীর পরিচয় নয়। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য গভীর উদ্বেগ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, রাজনাথ সিংয়ের বক্তব্য দায়িত্বহীন ও উস্কানিমূলক। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস যুদ্ধের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি টেনে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধ মোকাবেলায় তৈরি থাকতে বলেছে তা বিস্ময়কর ও হঠকারী। বাংলাদেশ এখন কারো সাথেই যুদ্ধে লিপ্ত নেই। তিনি বলেন, রাজনাথ সিংয়ের বক্তব্য অপ্রাসঙ্গিক। বাংলাদেশকে টেনে আনার ঘটনায় এটা স্পষ্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনকে ভারতের মোদী সরকার নিজেদের পরাজয় হিসেবেই বিবেচনা করছে। একটা গণবিরোধী আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট রেজিমকে যে কোনোভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখার ভারত সরকারের নীতি এবং কৌশল যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য। এই ধরনের বক্তব্য কোনোভাবেই সৎ প্রতিবেশীর পরিচয় নয়। তিনি উল্লেখ করেন, 5ই আগস্ট বাংলাদেশের মানুষের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরও ভারতের মোদী সরকার বাংলাদেশ বিরোধী নানা অতৎপরতা ও অপপ্রচার অব্যাহত রেখেছে। ভারত সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিবেচনায় না নিয়ে বাংলাদেশকে বরাবর অনুগত রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এসেছে। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে সমতা, ন্যায্যতা এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চায়। তিনি ভারত সরকারকে তাদের বাংলাদেশ বিরোধী নীতি কৌশল পরিবর্তন করে সৎ প্রতিবেশীর মনোভাব নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ, বলেছে ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন বলেছেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে পূজার সময় মন্দির পাহারা দেওয়া হবে। শনিবার বেলা 11টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত আল মারকাজুল ইসলামী আস সালাফি মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এই সময় জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যু নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর খালিদ হোসেন মাদ্রাসা শিক্ষার্থীদের প্রসঙ্গে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয় বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত, বরং তারা জাতির দুর্দিনে সবার আগে এগিয়ে আসেন। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা কখনোই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এটি পূর্বের সরকারের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার। মাদারীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা প্রত্যাহার করে নিয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান মিঠু। গত 13ই আগস্ট তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে শনিবার দুপুরে গণমাধ্যমে জানান বিএনপির নেতা কর্মীরা। জামিনুর রহমান মিঠু জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাবুল আক্তার 2014 সালের 22 ডিসেম্বর মানহানির মামলা করেন। মামলার বাদী বাবুল আক্তার নিজে 7ই আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক গোলজার আহমেদ চিশতি আদালতে এর শুনানি করেন। গত 13ই আগস্ট মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন। মামলাটি খারিজ করে দেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী। তিনি আরও বলেন, বিষয়টি আগে জানাজানি হলেও শনিবার গণমাধ্যমে জানানো হয়েছে। আর মাদারীপুর জেলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলাই হয়নি জানান তিনি। এদিকে অবরোধে শাহবাগে 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে 3 ঘন্টা ধরে রাজধানীর শাহবাগে বড় সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শনিবার বিকেল 4টায় শাহবাগ ঘুরে এমন চিত্রই দেখা গেছে। আন্দোলনকারীরা বিকেল 5টা পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন। এদিন দুপুর 1টায় একটি মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা 30 এর শৃঙ্খলা ভেঙে দাও সহ নানা স্লোগান দেয়। সরেজমিনে দেখা যায় শিক্ষার্থীরা হাতে হাতে ধরে মানব ব্যারিকেড তৈরি করে সব পথ বন্ধ করে রেখেছে। ফলে কাটাবন থেকে মৎস্য ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা মোটর অভিমুখে যান চলাচল ব্যাহত হচ্ছে। অবরোধের কারণে বাস, প্রাইভেট কার সহ যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ফলে অনেকেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হয়েছে। কোনো যানবাহন দূর থেকে মোড় নিয়ে উল্টো দিকে ফিরে গেছে। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ 12 বছর ধরে তারা এই দাবিতে আন্দোলন করছে। বিগত সরকারের সময় এর কোনো সুরাহা হয়নি। তবে নতুন সরকারের কাছে দাবি পূরণের আশা দেখছেন তারা বলেন, আমরা বিকেল 5টা পর্যন্ত শাহবাগে অবস্থান করব। এর মধ্যে সরকারের উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কেউ আমাদের সঙ্গে আলোচনা না করলে আমরা আমাদের কর্মসূচি দেব। আন্দোলনরতদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়ে শাকিল নামে এক শিক্ষক বলেন, 35 আন্দোলনের বিকল্প নেই। সচিবরা এখানে আউটসোর্সিংয়ের একটি সিন্ডিকেট তৈরি করেছে। শিক্ষার্থীরা তো মেধা দিয়ে প্রবেশ করতে চান। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাকিল বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে এই এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এদিকে তোলাবিহীন ঋণের খেলাপি দেশ থেকে বেরিয়ে আসব কিভাবে? বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া বহুল আকাঙ্ক্ষিত বৈষম্যবিরোধী ছাত্র গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান পরিবর্তন ঘটিয়েছে। এর ধারাবাহিকতায় আমরা একটি স্বৈরাচারী মনোবৃত্তির সরকারের পতন এবং নতুন অন্তর্বর্তী সরকারের আগমন দেখেছি। যে কোনো দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা হয় আকাশচুম্বী। তার পরিপ্রেক্ষিতে নতুন সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনেও এরকম বহু রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, যা আমাদের যথোপযুক্ত মোকাবেলা করতে হবে। এমনকি এমন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে দেশের বর্তমান ভগ্নপ্রায় অর্থনীতির মেরামত ও সংস্কার। অর্থনীতির মেরামত স্বল্পমেয়াদী ধারণা হলেও তা সংস্কারের মতো দীর্ঘমেয়াদী কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশের অর্থনীতি বিগত বছরগুলোতে কঠিন সংকটময় সময় পার করছে এবং এখনও তা চলমান। আর্থিক খাতের বিশৃঙ্খলা আজ সর্বজনীন ব্যাধি। ব্যাংকিং
ব্যাংকিং খাতে সুশাসনের চরম অধপতন এবং দলীয়করণ আমাদের দেশকে আজ তলাবিহীন ঝুরির দেশ থেকে তলাবিহীন খেলাফি ঋণের দেশে পরিণত করেছে। এছাড়া ঢালাওভাবে মুদ্রা পাচার এবং শেয়ার বাজার কেলেঙ্কারির কথা আমরা তো সবাই অবগত। এত কিছুর মধ্যেও দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতি আমাদের জন্য একটি আলোচিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতির হার প্রায় 12%, যদিও সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিগত সরকারের অর্থনৈতিক তথ্যপাত্র গড়াপেটার খবর বিবেচনায় নিলে এই হার আরও বেশি হতে পারে। যদিও অর্থনীতির তাত্ত্বিকদের যাতে নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক, কিন্তু দীর্ঘমেয়াদে উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতির জন্য যে ক্ষতিকর সে ব্যাপারে দ্বিমত নেই।